রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজা উপত্যকার শাসন নিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা PA-র সঙ্গে চুক্তিতে পৌঁছেছে প্রতিরোধ আন্দোলন হামাস। চুক্তির আওতায় গাজার প্রশাসন সামলাবে রামাল্লায় অবস্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের একটি অস্থায়ী কমিটি। হামাস নেতা মুসা আবু মারজুক আল জাজিরাকে বলেছেন, কমিটির নেতৃত্বে থাকবেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের একজন মন্ত্রী, আর এই কমিটি গাজার নিরাপত্তা বাহিনী তত্ত্বাবধান করবে। তবে ওয়াশিংটন এই বিষয়ে অনুমোদন দিয়েছে কিনা তা তিনি স্পষ্ট করেননি। হামাসের নিরস্ত্রীকরণ প্রসঙ্গে মারজুক বলেন, গাজার মাটিতে হামাসই কার্যত নিয়ন্ত্রণে আছে। যদি তাদের নিরস্ত্র করা হয়, অন্য গোষ্ঠীগুলোর হাতে অস্ত্র উঠবে। যেমন ইরাকে সেনাবাহিনী বিলুপ্ত হওয়ার পর বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে, আল কায়দা আর IS এর উত্থান ঘটে। তিনি আরো বলেন, এতে স্থিতিশীলতা আসবে না, বরং যুদ্ধবিরতি বা অন্য কোনো চুক্তি বাস্তবায়ন আরো কঠিন হবে। গাজায় কোনো শূন্যতা নেই, যে কোনো বিকল্প বাহিনী অবশ্যই ফিলিস্তিনিদের মাধ্যমে গঠিত ও তাদের সম্মতিতে হতে হবে, যাতে কোনো অভ্যন্তরীণ সংঘাত না হয়। এর আগে হামাস ও ফাতাহ মিশরে বৈঠক করে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছিল। তবে সেসব চুক্তি বাস্তবে কিভাবে কার্যকর হবে তা এখনো স্পষ্ট নয়। ট্রাম্পের পরিকল্পনায় গাজায় একটি আন্তর্জাতিক বাহিনী গঠন এবং যুক্তরাষ্ট্র তার মিত্রদের অন্তত 2 বছর মেয়াদী প্রশাসন পরিচালনার প্রস্তাব রয়েছে, যা পরে বাড়ানো যেতে পারে। ওয়াশিংটনের খসড়া প্রস্তাব অনুযায়ী PA কেবল তখনই গাজার প্রশাসন নিতে পারবে যখন তারা সংস্কার কর্মসূচি সন্তোষজনকভাবে সম্পন্ন করবে এবং ট্রাম্পের নেতৃত্বাধীন বোর্ড অফ পিস থেকে চূড়ান্ত অনুমোদন পাবে। তবে কিছু আরব দেশ যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার কয়েকটি অংশ প্রত্যাখ্যান করেছে। এর মধ্যে রয়েছে গাজাকে সম্পূর্ণভাবে নিরস্ত্র করা এবং হামাসকে অস্ত্র ত্যাগে বাধ্য করার শর্ত। পশ্চিমা কূটনীতিকদের বরাতে i24 নিউজ জানিয়েছে, আরব দেশগুলো এই ধারা মেনে নিতে রাজি নয়। গাজা উপত্যকার প্রায় 200 প্রতিরোধ যোদ্ধাকে দক্ষিণ গাজার রাফায় ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকা থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি দিতে পারে ইসরায়েল। ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির বুধবার জানিয়েছেন, ইসরায়েলি সৈনিক হাদার গোলজিনের লাশ ফেরত দিলে হামাসের ওই 200 যোদ্ধাকে সরে যাওয়ার অনুমতি দেওয়া হবে, যাকে 2014 সাল থেকে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস আটক করে রেখেছে। সাম্প্রতিক চুক্তির আওতায় অবশিষ্ট সব ইসরায়েলির লাশ ফেরত পাওয়ার পরই গাজায় তাদের নিয়ন্ত্রিত এলাকা থেকে ওই 200 সশস্ত্র যোদ্ধাকে বেরিয়ে যাওয়ার অনুমতি দেয়া হতে পারে বলে গণমাধ্যমের খবরে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, ওই হামাস যোদ্ধাদের অস্ত্র সমর্পণ করতে হবে এবং মৃত বন্দীদের হস্তান্তরের পরই সেনাবাহিনী তাদের হামাস নিয়ন্ত্রিত এলাকায় যাওয়ার নিশ্চয়তা দেবে। জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে যুদ্ধবিরতি কাঠামোর পরবর্তী ধাপে পদার্পণের সামগ্রিক প্রচেষ্টার অংশ হিসেবে হামাস যোদ্ধাদের নিরাপদ প্রস্থানকে যুক্তরাষ্ট্র সমর্থন করছে। মধ্যস্থতাকারীরা নিশ্চিত করেছেন, তারা রেড ক্রসের যানবাহনে করে নির্ধারিত নিরাপদ করিডোর ব্যবহার করে হামাস যোদ্ধাদের বেরিয়ে আনার চেষ্টা করছেন এবং এখন এটি ইসরায়েলি সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় নিশ্চিত করেছে, অস্ত্র ত্যাগের প্রতিশ্রুতি ছাড়া কোনো হামাস যোদ্ধাকে যেতে দেয়া হবে না। অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, মৃত বন্দীদের ফিরিয়ে না দেওয়া পর্যন্ত কোনো সন্ত্রাসী রাফা ছেড়ে যাবে না। স্মোট্রিচ আরও বলেন, হামাসকে ধ্বংস করতে হবে এবং নিহত ইসরায়েলিদের লাশ ইসরায়েলে সমাহিত করতে হবে। হামাস বুধবার আরও একজন ইসরায়েলি বন্দীর লাশ বা দেহাবশেষ ইসরায়েলের কাছে ফিরিয়ে দিয়েছে। চলমান যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে রেড ক্রসের মধ্যস্থতায় বুধবার এই লাশ হস্তান্তর করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত মোট 22 জন বন্দীর লাশ হস্তান্তর করা হলো। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হামাস আরও 6 জনের লাশ ফেরত দেবে, যার মধ্যে ইসরায়েলিদের পাশাপাশি একজন থাই ও একজন নেপালি নাগরিকের লাশ রয়েছে। যুদ্ধবিরতির অংশ হিসেবে গত মাস থেকেই হামাস মৃত ইসরায়েলিদের দেহাবশেষ হস্তান্তর করে আসছে। শর্তানুযায়ী হামাস মোট 28 জন মৃত বন্দীর দেহাবশেষ ফেরত দিতে রাজি হয়েছিল। এদিকে বন্দীদের লাশ ফেরাতে হামাস ইচ্ছাকৃতভাবে দেরি করছে বলে অভিযোগ করেছে ইসরায়েল। তবে হামাস বলেছে, ইসরায়েলি হামলার কারণে সৃষ্ট ব্যাপক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া এসব মৃতদেহ খুঁজে পেতে তাদের বেগ পেতে হচ্ছে। চলমান যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী জীবিত মৃত বন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েল ধাপে ধাপে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, জুন মাসে ইসরায়েলি আগ্রাসনের সময় যে অবস্থায় ছিল তার তুলনায় ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা এখন বেশি শক্তিশালী। বুধবার হামাদান প্রদেশে এক অনুষ্ঠানে তিনি বলেন, 12 দিনের যুদ্ধের সময় ইরানি জনগণের দৃঢ়তা দেশের নেতৃত্ব ও শাসন ব্যবস্থার প্রতি তাদের আস্থার বহিঃপ্রকাশ। আরাকচি জানান, পশ্চিমা শক্তিগুলোর সহায়তায় গড়ে তোলা বহু স্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পরও সাম্প্রতিক সংঘাতে ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েল অধিকৃত অঞ্চলের আকাশে প্রবেশ করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, শত্রুরা যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। আরাকচি আরও জানান, যুদ্ধের প্রথম দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করো মর্মে 3 শব্দের বার্তা পাঠান। এর জবাবে তেহরান স্পষ্ট করা প্রতিক্রিয়া জানায়। তিনি বলেন, আমরা কূটনীতি ও আলোচনায় ছিলাম, কিন্তু আগ্রাসন সহ্য করিনি। যুদ্ধক্ষেত্রে শক্ত হাতে প্রতিক্রিয়া জানিয়েছি। যুদ্ধ চলাকালে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলাকে গুরুতর আন্তর্জাতিক অপরাধ হিসেবে অভিহিত করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, জায়নবাদী সত্তা শুধু গাজায় নয়, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘন করেছে। এমন কোনো আন্তর্জাতিক অপরাধ নেই যা যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট এই শাসনের রেকর্ডে নেই। আরাকচি জানান, প্রতিরক্ষামূলক অবস্থানের বৈধতা প্রতিষ্ঠায় যুদ্ধের 12 দিন ধরে ইরানি কূটনীতি অবিরামভাবে কাজ করেছে। এর ফলে 120টিরও বেশি দেশ যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন নিন্দা জানিয়ে ইরানের প্রতি সংহতি প্রকাশ করেছে। পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি হলো শক্তি। যে দেশ শক্তিশালী সে নিজের পথ তৈরি করে নেয়, দুর্বল দেশগুলোর অধিকার পিষ্ট হয়। তাই ইরানি জনগণ ও ইরানকে শক্তিশালী থাকতে হবে। আবার পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ বিষয়ে প্রস্তাব তৈরি করতে ক্রেমলিনের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ বিরতির পর অবিলম্বে এ ধরনের পরীক্ষা শুরু করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার পর মস্কো এই সিদ্ধান্ত নিল। আল জাজিরা জানিয়েছে, বুধবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠকে পুতিন বলেন, যদি যুক্তরাষ্ট্র বা বিস্তৃত পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি বা সিটিবিটি স্বাক্ষরকারী কোনো দেশ পারমাণবিক পরীক্ষা চালায়, তাহলে রাশিয়ার বাধ্য থাকবে সমান প্রতিক্রিয়া জানাতে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর 1991 সাল থেকে রাশিয়া আর কোনো পারমাণবিক পরীক্ষা চালায়নি। কিন্তু সাম্প্রতিক সময়ে দুই পরাশক্তির মধ্যে উত্তেজনা আবার বেড়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অনড় অবস্থানে পুতিনের উপর ট্রাম্পের হতাশা বাড়ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গত অক্টোবরে পুতিনের সঙ্গে হাঙ্গেরিতে নির্ধারিত বৈঠক বাতিল করেন। পরদিন তিনি দুই বড় রুশ তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা দেন। এরপর গত 30 অক্টোবর ট্রাম্প বলেন, তিনি প্রতিরক্ষা বিভাগকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে পারমাণবিক পরীক্ষা শুরু করতে, যাতে যুক্তরাষ্ট্র অন্য পরাশক্তিদের সমান অবস্থানে থাকে। এর কয়েকদিন আগে ট্রাম্প রাশিয়ার নতুন বুরেভেস্তনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার সমালোচনা করেন। পারমাণবিক শক্তিচালিত এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। ক্রেমলিন প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে একটি পরিকল্পিত পরামর্শ বৈঠকে বসেন। প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলোউসোভ বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ রাশিয়ার প্রতি সামরিক হুমকির মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। তার ভাষায়, আমাদের পারমাণবিক বাহিনীকে এমন প্রস্তুত অবস্থায় রাখতে হবে যাতে শত্রুর অপূরণীয় ক্ষতি ঘটানো যায়। বেলোউসোভ আরও জানান, রাশিয়ার আর্কটিক অঞ্চলের নোভাইয়া জেমলাইয়া ঘাঁটি অল্প সময়ের নোটিসেই পারমাণবিক পরীক্ষা চালাতে প্রস্তুত। রুশ বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ সতর্ক করে বলেন, আমরা যদি এখন যথাযথ পদক্ষেপ না নিই, যুক্তরাষ্ট্রের কার্যক্রমের জবাব দেওয়ার সময় ও সুযোগ হারিয়ে ফেলব। বিশ্বে পারমাণবিক অস্ত্রের দিক থেকে রাশিয়া ও যুক্তরাষ্ট্রই সবচেয়ে বড় শক্তি। সেন্টার ফর আর্মস কন্ট্রোল অ্যান্ড প্রলিফারেশনের হিসেবে রাশিয়ার কাছে বর্তমানে 5,459টি পারমাণবিক ওয়ারহেড আছে, যার মধ্যে প্রায় 1,600টি সক্রিয়। যুক্তরাষ্ট্রের ওয়ারহেড সংখ্যা প্রায় 5,550টি, এর মধ্যে সক্রিয় প্রায় 3,800টি। স্নায়ুযুদ্ধের সময় 1960-এর দশকের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের মজুদ ছিল 31,000-এর বেশি ওয়ারহেড। চীন অনেক পেছনে থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত তার পারমাণবিক অস্ত্র ভান্ডার বাড়িয়েছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য মতে, বর্তমানে চীনের ওয়ারহেড সংখ্যা প্রায় 600 এবং 2023 সাল থেকে প্রতি বছর গড়ে 100টি করে বাড়ছে। অন্য পারমাণবিক শক্তিধর দেশগুলো হলো ফ্রান্স, ব্রিটেন, ভারত, পাকিস্তান, ইসরায়েল ও উত্তর কোরিয়া।
বুরভেস্টনিক ক্ষেপণাস্ত্র আর পারমাণবিক টর্পেডো পোসেডন কিভাবে প্রেসিডেন্ট পুতিনকে এতটা শক্তিশালী করেছে তার চুলচেরা বিশ্লেষণ করছে যুক্তরাষ্ট্র। রাশিয়া দাবি করছে তাদের এই দুই অস্ত্র প্রযুক্তি বিশ্বের ভারসাম্য বদলে দিতে পারে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বুরভেস্টনিক এমন এক ক্ষেপণাস্ত্র যা পৃথিবীর যে কোনো স্থানে আঘাত হানতে পারে এবং আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, পশ্চিমারা ভীত কারণ তারা জানে না আমরা এরপর কি দেখাবো। তাদের দাবি ন্যাটোর সঙ্গে ক্রমবর্ধমান বিরোধের কারণে রাশিয়া এই অস্ত্র তৈরি ও পরীক্ষা করতে বাধ্য হয়েছে। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে মস্কোর এই দাবির পেছনে বাস্তব সাফল্যের চেয়ে প্রচারণার প্রভাবই বেশি। ক্রেমলিনে এক অনুষ্ঠানে পুতিন বুরভেস্টনিক ও পোসেইডনের উদ্ভাবকদের রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করেন। তিনি বলেন, বুরভেস্টনিকের পরিসর ও সক্ষমতা বিশ্বের সব ক্ষেপণাস্ত্রকে ছাড়িয়ে গেছে। রাশিয়া অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের মতো নিজের কৌশলগত সক্ষমতা বাড়াচ্ছে। রাশিয়া বলছে পোসেইডন এত শক্তিশালী যে এটি সমুদ্রের তলদেশ থেকে বিকিরণ সৃষ্ট সুনামি তৈরি করতে পারে, যা উপকূলীয় শহরগুলোর বড় অংশ নিশ্চিহ্ন করবে। রুশ সংবাদ মাধ্যম একে বলেছে সুপার টর্পেডো। তবে এসব দাবিকে সন্দেহের চোখে দেখছেন পারমাণবিক বিশেষজ্ঞরা। জাতিসংঘের গবেষক পাভেল পোদভিক বলেন, এটি কিছুটা নতুন হলেও কোনোভাবেই বিপ্লবী নয়, একে অজেয় বলা যায় না। 2019 সালে এক পরীক্ষার সময় বিস্ফোরণে 5 জন পারমাণবিক বিশেষজ্ঞ নিহত হন। ঘটনাটি রাশিয়া স্বীকার করলেও আজ পর্যন্ত কোনো ভিডিও, ছবি বা বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। ফলে সাম্প্রতিক পরীক্ষার দাবিটি এখন পর্যন্ত কোনো সংবাদ মাধ্যমের পক্ষে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অনেক বিশ্লেষক বলছেন, ইউক্রেনের যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় রাশিয়া এখন পশ্চিমা দেশগুলোর সাথে কৌশলগত চাল দিচ্ছে। নতুন অস্ত্রের ঘোষণা দিয়ে পুতিন একদিকে অভ্যন্তরীণ জনসমর্থন ধরে রাখতে, অন্যদিকে পশ্চিমাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে চাইছেন। বিশেষজ্ঞদের মতে বুরভেস্টনিক ও পোসেইডনের কার্যকারিতা নিয়ে অনিশ্চয়তা থাকলেও এসব ঘোষণা স্পষ্ট করে যে রাশিয়ার শক্তি প্রদর্শনের কৌশলকে গুরুত্ব দিচ্ছে। ইসরায়েলের সাবেক সামরিক আইনজীবী মেজর জেনারেল ইফাত টোমার ইরুশালমির গ্রেফতারের ঘটনা শুধু একটি প্রশাসনিক বা আইনি কেলেঙ্কারি নয়, এটি ইসরায়েলি রাষ্ট্রযন্ত্রের অভ্যন্তরীণ নৈতিক ভাঙনের প্রতিচ্ছবি। তিনি এমন একটি ভিডিও ফাঁস করেছিলেন যা ইসরায়েলি সেনাদের দ্বারা এক ফিলিস্তিনি বন্দীর উপর চালানো অমানবিক নির্যাতনের দৃশ্য প্রকাশ করে। এই ঘটনাটি ইসরায়েলি সমাজে আইনি ও রাজনৈতিক ঝড় তুলেছে, কিন্তু একই সঙ্গে এটি প্রশ্ন তুলেছে যে রাষ্ট্র গণতন্ত্র ও আইনের শাসনের দাবি করে তার ভেতরে কতটা গভীরভাবে প্রাতিষ্ঠানিক নির্যাতন ও দমননীতি প্রথিত হয়ে আছে। ইসরায়েলি বর্বরতার নতুন উপাখ্যান এবং ইউরোপ চাইলে কিভাবে এটি বন্ধ হতে পারে। গাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলের নির্যাতন অব্যাহত রয়েছে। জাতিসংঘের তথ্য মতে অক্টোবর 2023 থেকে 2025 পর্যন্ত সময় ইসরায়েলি বাহিনীর হাতে অন্তত 75 জন ফিলিস্তিনি বন্দী নির্যাতনের ফলে নিহত হয়েছেন। অধিকাংশ দেহ ফেরত পাওয়া গেছে চোখ বাঁধা, হাতকড়া পরা, পুড়ে যাওয়া কিংবা দেহে আঘাতের দাগ সহ। সদে তেইমান বন্দি শিবিরের ঘটনায় তার প্রতীক। 2024 সালের জুলাইয়ে এক ফিলিস্তিনি বন্দীকে তল্লাশির নামে সৈন্যরা ধারালো বস্তু দিয়ে পেছনের অংশে আঘাত করে, যার ফলে তার ফুসফুস ছিদ্র ও অভ্যন্তরীণ ক্ষত হয়। এমন ভয়াবহ নির্যাতন ভিডিওতে ধরা পড়ায় ইসরায়েলি সরকার আতঙ্কিত হয়ে পড়ে, কারণ এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখে তাদের গণতান্ত্রিক মুখোশ খুলে দেয়। এই প্রেক্ষাপটে ইফাত টোমার ইরুশালমি হয়ে ওঠেন এক প্রকার ইসরায়েলের বিবেকের কণ্ঠ, যিনি নৈতিকতার খাতিরে রাষ্ট্রীয় গোপনীয়তার দেয়াল ভেঙে সত্য প্রকাশ করেছেন। তবে তার প্রতি রাষ্ট্রের আচরণই প্রমাণ করে ইসরায়েল নিজের অভ্যন্তরে কোনো সত্য সহ্য করতে প্রস্তুত নয়। ইসরায়েলের কারাগারগুলো দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনি বন্দীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের জন্য পরিচিত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও জাতিসংঘের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, নির্যাতন ইসরায়েলের বন্দিশালাগুলোতে একটি নিয়মিত প্রশাসনিক পদ্ধতিতে পরিণত হয়েছে। অক্টোবর 2023-এর পর এই নির্যাতন আরও বেড়েছে। জাতিসংঘের তথ্যে দেখা যায় অন্তত 75 জন বন্দী নির্যাতনে নিহত হয়েছেন এবং ফেরত পাওয়া অনেক দেহে দগ্ধ চিহ্ন, ভাঙা পাঁজর, পুড়ে যাওয়া বা কাটা অঙ্গ দেখা গেছে। ইরুশালমি নিজের পদত্যাগপত্রে স্বীকার করেছেন যে তার অফিস থেকে ভিডিওটি প্রকাশ করা হয়েছিল, কিন্তু রাষ্ট্র তাকে পুরস্কৃত করার বদলে প্রতারণা, বিশ্বাসভঙ্গ, সরকারি তথ্য ফাঁস এবং বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অভিযোগে গ্রেফতার করে। তার গ্রেফতার প্রমাণ করেছে যে ইসরায়েলি সমাজে সত্য উদ্ঘাটন করা এখন রাষ্ট্রবিরোধী অপরাধে পরিণত হয়েছে।
ইসরায়েলের এই নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলির প্রতি ইউরোপীয় ও মার্কিন রাষ্ট্রগুলোর অবস্থান দীর্ঘদিন ধরে দ্বৈত। একদিকে তারা গণতন্ত্র ও মানবাধিকারের রক্ষা কবচ দাবি করে, অন্যদিকে একই কণ্ঠে ইসরায়েলকে অস্ত্র, প্রযুক্তি ও কূটনৈতিক ছাতা দিয়ে সুরক্ষা দেয়। অক্টোবর 2025 পর্যন্ত তথ্যে দেখা যায়, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল অন্তত 220 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার মধ্যে শতাধিক একদিনেই নিহত হয়। ইউরোপীয় ইউনিয়ন এর বড় রাষ্ট্র যেমন জার্মানি, ফ্রান্স ও ইতালি ইসরায়েলের সঙ্গে অস্ত্র ও প্রযুক্তি বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এই দ্বিমুখী নীতি আজকের আন্তর্জাতিক রাজনীতির নৈতিক সংকট। যখন সাংবাদিক, মানবাধিকার কর্মী বা সৈন্যরা ইসরায়েলের নির্যাতন ফাঁস করেন, তখন তাদের রাষ্ট্রদ্রোহী বলা হয়। অথচ যারা নির্যাতনের নির্দেশ দেন, তা বাস্তবায়ন করেন, তারা জাতীয় নিরাপত্তা রক্ষক হয়ে যান। যেখানে রাজনৈতিক কূটনীতি ব্যর্থ, সেখানে শ্রমিকদের সংগঠিত অর্থনৈতিক প্রতিরোধ হতে পারে কার্যকর প্রতিরক্ষা। ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। 2024 সালে তাদের মোট পণ্য বাণিজ্যের 32% ইউরোপের সঙ্গে হয়েছে। ইউরোপ ইসরায়েলের আমদানি 34% সরবরাহ করে এবং রপ্তানির 29% গ্রহণ করে। অর্থাৎ ইউরোপের বন্দর ও শ্রমশক্তি ইসরায়েলের অর্থনীতির শ্বাসনালী। যদি ইউরোপীয় শ্রমিক ইউনিয়নগুলো ইসরায়েলমুখী সরবরাহ ও বাণিজ্য বন্ধ করে দেয়, তাহলে সেটি সরাসরি যুদ্ধযন্ত্রে ধাক্কা দিতে পারে। ইতিহাস প্রমাণ দেয়, 1980-এর দশকে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনের পতনের পেছনে শ্রমিক আন্দোলন একটি প্রধান ভূমিকা রেখেছিল। 1984 সালের ডানেস স্টোরের আইরিশ শ্রমিক ধর্মঘট ছিল এমন এক দৃষ্টান্ত, যেখানে সাধারণ কর্মীরা দক্ষিণ আফ্রিকার পণ্য স্পর্শ করতে অস্বীকার করেছিলেন। তাদের প্রতিবাদ থেকেই ইউরোপ জুড়ে বর্ণবাদ বিরোধী আন্দোলন নতুন গতি পায়। আজ সেই ঐতিহাসিক দৃষ্টান্তই ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের সঙ্গে নতুনভাবে প্রাসঙ্গিক হয়ে উঠছে। ইসরায়েলের যুদ্ধ ও উপনিবেশবাদ কেবল ফিলিস্তিনিদের উপরই আঘাত হানে না, এটি বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার প্রতিফলন। যে কর্পোরেশনগুলো ইসরায়েলের দমননীতিকে পৃষ্ঠপোষকতা করে, তারা একই সঙ্গে ইউরোপ ও আমেরিকার শ্রমিকদের শোষণ করে, মজুরি কমায়, চাকরি অনিশ্চিত করে। অতএব ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি মানে কেবল মানবিক দায় নয়, এটি শ্রমিকদের নিজেদের মুক্তির সংগ্রামের অংশ। ইসরায়েলের সামরিক ও প্রযুক্তিগত কর্মকাণ্ড ইউরোপীয় বাজার ও বন্দরগুলোর উপর নির্ভরশীল। যদি শ্রমিকরা বন্দর বন্ধ করে দেয়, ট্রেন থামায় বা ইসরায়েলি পণ্য পরিবহন না করে, তাহলে সরাসরি যুদ্ধের লজিস্টিক সাপোর্ট বন্ধ হবে। শ্রমিক ইউনিয়নগুলো একত্রে ইসরায়েলমুখী পণ্য লোড আনলোড বন্ধ করতে পারে, ইসরায়েলি কোম্পানির কার্গো গ্রহণে অস্বীকৃতি জানাতে পারে, কিংবা ইসরায়েলি প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ প্রকল্পে কাজ না করার সিদ্ধান্ত নিতে পারে। এই ধরনের অর্থনৈতিক প্রতিরোধ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতেও ন্যায্য, কারণ এটি গণহত্যা প্রতিরোধে অহিংস প্রতিবাদ হিসেবে ধরা হয়। ইফাত টোমার ইয়ারুশালেমের মতো ব্যক্তিদের পদক্ষেপ প্রমাণ করে ইসরায়েলের সমাজের ভেতরেও একটি নৈতিক সংঘাত চলছে। কিন্তু নাগরিক ও সামরিক কর্মকর্তা এই নির্যাতনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, কিন্তু রাষ্ট্র তাদের শত্রু হিসেবে চিহ্নিত করছে। এই অভ্যন্তরীণ প্রতিরোধও গুরুত্বপূর্ণ, কারণ এটি দেখায় যে ইসরায়েলি রাষ্ট্র ও ইসরায়েলি জনগণ এক নয়। রাষ্ট্র যখন নির্যাতনের যন্ত্র হয়ে ওঠে, তখন ব্যক্তিগত নৈতিক সাহসী মানবতার শেষ আশ্রয়। শ্রমিক ইউনিয়নগুলোর সংহতি শুধুমাত্র আন্তর্জাতিক চাপ নয়, বরং সেই সাহসী ইসরায়েলিদের প্রতিও নৈতিক সমর্থন। 2025 সালের সেপ্টেম্বর মাসে ইতালিতে শ্রমিক ইউনিয়ন ও ফিলিস্তিন সংহতি আন্দোলন একত্রে গাজার জন্য জাতীয় ধর্মঘট ঘোষণা করেছিল। বন্দর, রেল ও কারখানায় কাজ বন্ধ রেখে তারা দাবি তোলে, আমরা গণহত্যার পণ্য পরিবহন করব না। এই ধরনের আন্দোলন প্রমাণ করে, যখন শ্রমিকরা মানবতার পক্ষে দাঁড়ায়, তখন সরকারের কূটনৈতিক নীরবতা ভাঙা সম্ভব। এই অভিজ্ঞতা দেখিয়েছে যে ইউরোপের শ্রমিক সমাজ যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে ইসরায়েলি যুদ্ধযন্ত্রের লজিস্টিক সাপোর্ট অচল হয়ে পড়বে। এটি হবে এক ধরনের নতুন বয়কট আন্দোলন, যেখানে নীতি নয়, বাস্তব উৎপাদন ব্যবস্থা বন্ধ করে দেয়া হবে। ইসরায়েলের সাবেক সামরিক আইনজীবী ইফাত টোমার ইয়ারুশালেমের গ্রেপ্তার দেখায় যে রাষ্ট্রীয় অপরাধ প্রকাশ করা এখন ইসরায়েলি অপরাধ। তবে তার মতো ব্যক্তিরা সহসাই মানবতার প্রকৃত ইতিহাস লেখে।
একই সঙ্গে ইউরোপীয় শ্রমিক ইউনিয়নগুলো আবারও মানবতার পক্ষে দাঁড়াতে পারে। গাজায় আজও মানুষ মরছে ক্ষুধায়, নির্যাতনে এবং রাষ্ট্রীয় দমন নীতির নিচে। এই পরিস্থিতিতে কূটনৈতিক বিবৃতি নয়, বাস্তব অর্থনৈতিক প্রতিরোধী পারে ইসরায়েলের গণহত্যা থামাতে। যখন শ্রমিকরা বন্দর বন্ধ করবে, ট্রেন থামাবে কিংবা ইসরায়েলমুখী পণ্য তোলা বন্ধ করবে, তখনই রাষ্ট্রগুলো বাধ্য হবে তার অবস্থান বদলাতে। সার কথা একটি, গণহত্যা থামাতে নীরবতা নয়, সংগঠিত শ্রমই হবে মানবতার চূড়ান্ত অস্ত্র। গাজায় মানবিক বিপর্যয় ভয়াবহ আকার ধারণ করেছে। পানি নেই, খাবার নেই, বাতাসে বারুদের গন্ধ। শহরের পাইপলাইনে লবণ আর মরিচা মেশা পানি। ট্যাঙ্কারের লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে মানুষ। এই মুহূর্তে প্রতিদিন গাজার পানির চাহিদা প্রায় 1 লক্ষ ঘনমিটার হলেও সরবরাহ হচ্ছে মাত্র 15,000। 88টি কূপের মধ্যে সচল মাত্র 17টি, আর একমাত্র কেন্দ্রীয় লবণমুক্তকরণ প্ল্যান্ট সম্পূর্ণরূপে বন্ধ। শহর জুড়ে জমে আছে 2,60,000 টন বর্জ্য। পরিস্থিতি এখন কেবল পানি সংকট নয়, বরং এক গভীর পরিবেশগত বিপর্যয়। ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে পুরো গাজা জুড়ে। পূর্ব গাজা ও খান ইউনিসে বিমান হামলা ও আর্টিলারি শেলিং চলছে। বহু আবাসিক ভবন পরিকল্পিত বিস্ফোরণে ধ্বংস করা হয়েছে। উত্তরের ও দক্ষিণের মধ্যে চলাচল সীমিত করতে করিডোর স্থাপন করা হয়েছে। ফলে পানি ও জ্বালানি সরবরাহ প্রায় বন্ধ। প্রয়োজনীয় যন্ত্রাংশ, পাইপ, রিভার্স অসমোসিস মেমব্রেন ও জেনারেটর প্রবেশেও বাধা থাকায় মেরামত কার্যক্রম প্রায় থমকে গেছে। গাজার জীবনরেখা এখন 1 টুকরো পাইপ, 1 ফোঁটা জ্বালানি, 1 টন কনক্রিটের ওপর টিকে আছে। বাসিন্দাদের প্রতিদিনের গড় পানির প্রাপ্তি নেমে এসেছে 3 থেকে 5 লিটারে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত ন্যূনতম 15 লিটারেরও অনেক কম। যে অল্প পানি পাওয়া যাচ্ছে তা প্রায় দূষিত ও অতিমাত্রায় লবণাক্ত। শহরে অপরিশোধিত নর্দমার পানি পড়ছে, ভূগর্ভস্থ পানি হয়ে উঠছে অনুপযোগী। এর ফলে চর্মরোগ, ডায়রিয়া ও পানিবাহিত সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চল জুড়ে। গাজার বড় অংশ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পৌরসভা এখন পর্যন্ত 400টি রাস্তা পরিষ্কার করেছে এবং প্রায় 50,000 টন ধ্বংসাবশেষ সরিয়েছে, কিন্তু এখনো পড়ে আছে প্রায় 20 মিলিয়ন টন ধ্বংসস্তূপ। জাতিসংঘের সংস্থা ইউনিটার জানিয়েছে, চলমান সংঘাতে উৎপন্ন ধ্বংসাবশেষের পরিমাণ 41.9 মিলিয়ন টন, যা পূর্ববর্তী সব সংঘাতের যোগফলের প্রায় 14 গুণ। এই বিপুল ধ্বংস কেবল অবকাঠামোর নয়, এটি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্যও এক বিশাল হুমকি। পুনর্গঠনের নেতৃত্বে রয়েছে গাজা পৌরসভা ও কোস্টাল মিউনিসিপাল ওয়াটার ইউটিলিটি, যাদের সঙ্গে কাজ করছে জাতিসংঘের ওয়াশ ক্লাস্টার ও অন্যান্য মানবিক সংস্থা। তারা সোলার চালিত ছোট লবণমুক্তকরণ ইউনিট স্থাপন, পাইপলাইন মেরামত এবং আশ্রয় কেন্দ্রে পানি সংযোগের কাজ চালাচ্ছে। যদিও হামাসের সরাসরি পুনর্গঠন নেতৃত্বের কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। মাঠ পর্যায়ে স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কর্মকাণ্ডই সবচেয়ে দৃশ্যমান। গাজা এখন এক মানবিক সংকটের প্রতিচ্ছবি, যেখানে প্রতিটি ফোঁটা পানি ও প্রতিটি লিটার জ্বালানি জীবন মৃত্যুর পার্থক্য নির্ধারণ করছে। ফিনিক্স গাজা নামে পৌরসভার ত্রাণ, পুনরুদ্ধার ও পুনর্নির্মাণ পরিকল্পনা এই ধ্বংসস্তূপের মাঝেও আশার আলো জাগিয়েছে। তবে টেকসই সমাধান নির্ভর করছে আন্তর্জাতিক সহায়তা, নিরাপদ প্রবেশাধিকার ও রাজনৈতিক সদিচ্ছার উপর। যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালালে রাশিয়াও এমন পরীক্ষা পুনরায় শুরু করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক পরীক্ষা নিয়ে মন্তব্য করার পরের দিনই রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠকে এই সতর্কবার্তা দেন তিনি। এই সময় পারমাণবিক পরীক্ষা ফের শুরুর প্রস্তুতি সংক্রান্ত প্রস্তাব তৈরি করতে ক্রেমলিনের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, 5 নভেম্বর রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠকে পুতিন বলেন, যদি যুক্তরাষ্ট্র বা বিস্তৃত পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরকারী কোনো দেশ পারমাণবিক পরীক্ষা চালায়, তাহলে রাশিয়া বাধ্য থাকবে সমান প্রতিক্রিয়া জানাতে। পুতিন আরো বলেন, আমি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট বেসামরিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিচ্ছি এই বিষয় নিয়ে আরো তথ্য সংগ্রহ করতে, নিরাপত্তা পরিষদে বিশ্লেষণ উপস্থাপন করতে এবং পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত প্রাথমিক পদক্ষেপের প্রস্তাব দিতে। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর থেকে রাশিয়া আর কোনো পারমাণবিক পরীক্ষা চালায়নি। তবে সাম্প্রতিক সময়ে উত্তেজনা আবার বেড়েছে দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে।
ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার অনড় অবস্থানের কারণে পুতিনের উপর ট্রাম্পের হতাশাও বাড়ছে। গত অক্টোবর মাসে ট্রাম্প পুতিনের সঙ্গে হাঙ্গেরিতে নির্ধারিত বৈঠক বাতিল করেন এবং এর পরদিনই তিনি দুই বড় রুশ তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এরপর গত 30 অক্টোবর ট্রাম্প বলেন, আমি প্রতিরক্ষা বিভাগকে নির্দেশ দিয়েছি অবিলম্বে পারমাণবিক পরীক্ষা শুরু করতে, যাতে যুক্তরাষ্ট্র ও অন্য পরাশক্তিদের অবস্থান সমান থাকে। তবে এই পরীক্ষা কি বিস্ফোরণ ভিত্তিক পারমাণবিক পরীক্ষা নাকি পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা, তা তিনি এখনো স্পষ্ট করেননি। এছাড়া কয়েকদিন আগেই ট্রাম্প রাশিয়ার নতুন বুরেভেস্তনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার সমালোচনা করেন। পারমাণবিক শক্তিচালিত এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। ক্রেমলিন প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন এই বিষয়ে একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে একটি পরিকল্পিত পরামর্শ বৈঠক করেছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলুসভ বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ রাশিয়ার প্রতি সামরিক হুমকির মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। আমাদের পারমাণবিক বাহিনীকে এমন স্থানে রাখতে হবে যাতে শত্রুর অগ্রহণযোগ্য ক্ষতি ঘটানো যায়। তিনি আরো বলেন, রাশিয়ার আর্কটিক অঞ্চলের নোভায়া জেমলাইয়া ঘাঁটি খুব অল্প সময়ের নোটিশেই পারমাণবিক পরীক্ষা চালাতে প্রস্তুত। রুশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ সতর্ক করে বলেন, আমরা যদি এখন যথাযথ পদক্ষেপ না নেই, যুক্তরাষ্ট্রের কার্যক্রমের জবাব দেওয়ার সময় ও সুযোগ হারিয়ে ফেলব। বৈঠকের পর রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পুতিন এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা ঠিক করেনি। আমরা কবে প্রস্তুতি শুরু করব তা নির্ভর করবে যুক্তরাষ্ট্রের প্রকৃত উদ্দেশ্য বুঝতে আমাদের কতটা সময় লাগে তার উপর। বিশ্বের পারমাণবিক অস্ত্রের দিক থেকে রাশিয়া ও যুক্তরাষ্ট্রই সবচেয়ে বড় শক্তি। সেন্টার ফর আর্মস কন্ট্রোল অ্যান্ড নন প্রলিফারেশনের হিসাবে রাশিয়ার কাছে বর্তমানে ৫,৪৫৯টি পারমাণবিক ওয়ারহেড আছে, যার মধ্যে প্রায় ১,৬০০টি সক্রিয়। যুক্তরাষ্ট্রের ওয়ারহেডের সংখ্যা প্রায় ৫,৫৫০টি, এর মধ্যে সক্রিয় প্রায় ৩,৮০০টি। ১৯৬০-এর দশকের মাঝামাঝি স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের মজুদ ছিল ৩১,০০০-এরও বেশি ওয়ারহেড। তখন চীন তুলনামূলক কম শক্তিধর হলেও সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত অস্ত্র ভান্ডার বাড়াচ্ছে বেজিংও। SIPRI এর হিসাব অনুযায়ী চীনের কাছে প্রায় ৬০০ ওয়ারহেড রয়েছে এবং ২০২৩ সাল থেকে এর সংখ্যা প্রতি বছর গড়ে ১০০টি করে বাড়ছে। অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে রয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, ইসরায়েল এবং উত্তর কোরিয়া। ১৯৯২ সালে যুক্তরাষ্ট্র সর্বশেষ পারমাণবিক পরীক্ষা চালায়। সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ H.W. বুশ এই পরীক্ষা স্থগিতের নির্দেশ দেন। ১৯৯৬ সালে PTBT স্বাক্ষরের পর শুধুমাত্র ৩ দেশ এই পরীক্ষা চালিয়েছে, ভারত ও পাকিস্তান ১৯৯৮ সালে এবং উত্তর কোরিয়া ২০০৬ সালের পর এই পরীক্ষা চালিয়েছে ৫ বার। সর্বশেষ ২০১৭ সালে পরীক্ষা চালায় দেশটি। আর স্নায়ুযুদ্ধের সময় এসব পরীক্ষার ফলে ভয়াবহ পরিবেশগত ক্ষতি হয়েছিল। নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করেন, যদি কোনো দেশ পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা শুরু করে তবে অন্য দেশগুলো একই প্রতিক্রিয়া জানাবে। এতে বৈশ্বিক স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়বে। জাতিসংঘের নিরস্ত্রীকরণ গবেষণা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক আন্দ্রে বাকলিৎস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেন, এই প্রতিক্রিয়া কর্মপ্রতিকর্মের চক্র তৈরি করছে, যা নতুন এক পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতায় রূপ নিতে পারে। কেউই এটা চায় না, কিন্তু হয়তো শেষ পর্যন্ত আমরা সেদিকেই এগোচ্ছি। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।